পূর্ব ইউরোপে রাশিয়া কিভাবে ক্ষমতা বিস্তার করেছিল বিভিন্ন দেশে, আমরা সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। আমরা আগেই বলেছি যে অনেকগুলো দেশে রাশিয়া সেখানে প্রভাব বিস্তার করেছিল পূর্ব ইউরোপে। আমরা এখন আলোচনা করব পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এবং হাঙ্গেরি সম্পর্কে। তারপর যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, আলবেনিয়া এগুলো বাকি থাকবে। আমরা আপাতত শুরু করব পোল্যান্ড সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবেই আমরা দেখেছিলাম যে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করেছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ জার্মানি পোল্যান্ডকে দখল করে নিয়েছিল। এই পোল্যান্ডকে রাশিয়া মুক্ত করে জার্মানির হাত থেকে। জার্মানিকে পরাজিত করে রাশিয়া পোল্যান্ডকে স্বাধীন করে। তখনই রাশিয়া বলেছিল যে পোল্যান্ডে তাদের নেতৃত্বে একটা সরকার গঠন করা হবে, কিন্তু সেটা হবে গণতান্ত্রিক সরকার। এবার সেই সরকারটা কিভাবে কি হলো সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের কমিউনিস্ট নেতা ছিলেন বলেস্লাভ বেরাট। এই বলেস্লাভ বেরাটের নেতৃত্বে পূর্ব পোল্যান্ডে সোভিয়েতপন্থী সরকার প্রতিষ্ঠা হয়। তাহলে পোল্যান্ডের পূর্ব দিকে এই জায়গাটা করে বলেস্লাভ বেরাট নামক একজন নেতা ছিলেন, কমিউনিস্ট নেতা। তার নেতৃত্বে সোভিয়েতপন্থী সরকার গঠন করা হয়। রাশিয়া বলেছিল এই সরকার সোভিয়েতপন্থী হলেও এই সরকারে অকমিউনিস্ট মন্ত্রী নেওয়া হবে, অর্থাৎ যারা কমিউনিস্ট নন সেরকম মন্ত্রীও গ্রহণ করা হবে এবং মুক্ত নির্বাচন নীতি অনুসরণ করা হবে। রাশিয়া বলেছিল যে যারা কমিউনিস্ট তারাই শুধু সরকারে থাকবে না, তার যে বিরুদ্ধ বা কমিউনিস্ট নয় যারা, তারাও কিন্তু সরকারে থাকবেন। তবে সরকারের নেতা হবেন এই বলেস্লাভ বেরাট। বলেস্লাভ বেরাট কী করলেন, রাশিয়ার প্রতি আনুগত্যের নিদর্শন হিসাবে 1945 খ্রিস্টাব্দের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর পোল্যান্ডের একটা বিরাট অংশ রাশিয়াকে প্রদান করে দিলেন। অর্থাৎ বলেস্লাভ বেরাটকে যে প্রধানমন্ত্রী করা হয়েছিল তার বিনিময়ে রাশিয়া পোল্যান্ডের একটা বিরাট অংশ দখল করে নিল। এরপরে 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডে একটি কমিউনিস্ট সরকার গঠন করা হলো। কয়েকজন অকমিউনিস্ট মন্ত্রী সেখানে নেওয়া হলো। যেমন আগে বলা হয়েছিল যে সব দলকে নিয়ে মন্ত্রিত্ব গঠন করা হবে, অকমিউনিস্ট মন্ত্রী গঠন করা হলো, কিন্তু তাদের কোনো ক্ষমতাই ছিল না। তারা নামমাত্র পুতুল হিসাবে রয়ে গেলেন। 1947 খ্রিস্টাব্দের জানুয়ারিতে পুলিশ ও সেনাবাহিনীর পরিচালনায় সাধারণ নির্বাচন হলো। এই যে এখানে কথাটা উল্লেখ করা হলো পুলিশ ও সেনাবাহিনীর পরিচালনায়, তার মানে জনগণকে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে বাধ্য করলো কমিউনিস্টদের ভোটদান করাতে, অর্থাৎ মুক্ত গণতন্ত্র কিন্তু সেখানে আর রইল না। তাতে কমিউনিস্ট পার্টি এবং তার সহযোগী দলগুলোই জয়লাভ করলো। নতুন সরকার, যে নির্বাচিত সরকার হলো, সেই সরকারের প্রধান হলেন সেই বলেস্লাভ বেরাট। তিনি আবার প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হবার পর তিনি যে কাজগুলো শুরু করলেন, প্রধানমন্ত্রী হবার পর তিনি অকমিউনিস্টদের দমন করতে শুরু করলেন। অর্থাৎ যারা কমিউনিস্ট নন, সেই রকম পুলিশ পেজেন্ট পার্টি অথবা সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি প্রভৃতি অকমিউনিস্ট দলগুলিকে মুছে দেওয়া হলো, তাদেরকে নিষিদ্ধ করা হলো, তাদেরকে দমন করা হলো, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এবং বলা হলো যে কোনোভাবেই কোনো রকম অকমিউনিস্ট কোনো কার্যকলাপ, কমিউনিস্ট বিরোধী কোনো কার্যকলাপ সেটা পোল্যান্ডে চলতে পারবে না। সেখানকার যে গির্জাগুলো ছিল, এই গির্জাগুলোকেও বলা হলো যে কোনোভাবে গির্জা রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তখন কি ছিল না, তখন ছিল যে গির্জাগুলো তারা সরকারকে নানাভাবে বলতো এদেরকে ভোট দাও, ওদেরকে ভোট দাও, জনগণের মধ্যে রাজনৈতিক প্রচার করত। সেইটা একবারে নিষিদ্ধ করে দেওয়া হলো, যে গির্জাগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো কোনোভাবেই রাজনীতিতে যেন হস্তক্ষেপ না করে। এবং যেসব গির্জার যাজকরা তারা এই কমিউনিস্টদের বিরুদ্ধে প্রচার করত, তাদেরকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ কমিউনিস্ট বিরোধী কোনো রকম কোনো মতবাদ সেখানে রাখা হলো না। এবং পোল্যান্ডের যে মন্ত্রিসভা গঠন করা হলো, সেই মন্ত্রিসভায়
রাশিয়ার একজন ব্যক্তিকে প্রতিরক্ষা মন্ত্রী করা হলো। অর্থাৎ পোল্যান্ডের যে সৈন্যবাহিনী, পোল্যান্ডের যে প্রতিরক্ষা নিয়ন্ত্রণ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে লাগলো রাশিয়া। সেই জন্য একজন রুশ প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করা হলো। তাতেই বোঝা গেল পোল্যান্ডের যে সার্বভৌমত্ব সেটা কিন্তু গ্রাস করে নিল রাশিয়া। এবার যে দেশটার কথা আমরা আলোচনা করব সেটি হলো রুমানিয়া। এই রুমানিয়ায় কী হলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে রুমানিয়া জার্মানির থেকে মুক্ত হলো, কিন্তু সেখানে কথা ছিল কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাশিয়া তখনও যুদ্ধে যুক্ত থাকার কারণে সেখানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার সুযোগ পাওয়া গেল না। সেই সুযোগে রাজা মাইকেল সেখানে আবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। তাহলে রুমানিয়াতে কি হলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে রুমানিয়া যখন স্বাধীন হলো, সেখানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা না হলেও সেখানে রাজা মাইকেল রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। তখন স্টালিন, অর্থাৎ রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই স্টালিন 1945 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্টালিন রাজা মাইকেলকে কমিউনিস্টদের নিয়ে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার গঠনের নির্দেশ দিলেন। রাজাকে বললেন যে তোমরা যখন স্বাধীন হয়েছে তখন আমরা তোমাদের সাহায্য করেছি, তাই তোমরা একটা কমিউনিস্ট সরকার গঠন করো, সেই নির্দেশ দিলেন। 1946 খ্রিস্টাব্দে রুমানিয়ায় সাধারণ নির্বাচনে কমিউনিস্ট সমর্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করল। তাহলে 1946 খ্রিস্টাব্দে সেখানে কমিউনিস্ট সমর্থিত একটি দল ক্ষমতা দখল করল, যার নাম হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এর ক্ষমতা দখল করার পরই যারা কমিউনিস্ট বিরোধী ছিল তাদের ওপর সীমাহীন অত্যাচার শুরু করলো কমিউনিস্টরা। রাশিয়ার মদতে সেখান থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে, তাদের থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে কমিউনিস্ট বিরোধীদের ওপর শুরু হলো সীমাহীন অত্যাচার। রাজা মাইকেল তিনি পদত্যাগ করলেন। এইভাবে দেশের মধ্যে কমিউনিস্টরা অরাজকতা চালাচ্ছে, তিনি কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই ক্ষোভে 1947 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি পদত্যাগ করলেন। আর কিছুদিনের মধ্যেই রাশিয়া সমস্ত কমিউনিস্ট বিরোধীদের নিধন করে একমাত্র কমিউনিস্ট অনুগতদের নিয়ে রুমানিয়ান ওয়ার্কার্স পার্টি গঠন করে এবং সমস্ত রুমানিয়ার তাদের যে আধিপত্য সেটা প্রতিষ্ঠা করে। তাহলে পোল্যান্ডের পর আমরা দেখতে পেলাম পূর্ব ইউরোপের আরও একটি দেশ রোমানিয়া। এই যে রোমানিয়া, এই রোমানিয়াও কিন্তু রাশিয়ার কাছে চলে গেল। প্রথম গেল পোল্যান্ড, তারপর রোমানিয়া। এরপর আমরা চলে আসব পরবর্তী বুলগেরিয়াতে। বুলগেরিয়াতে কী হয়েছিল? বুলগেরিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1944 খ্রিস্টাব্দে বুলগেরিয়ার কমিউনিস্ট এবং অকমিউনিস্ট সকলকে নিয়ে একটি স্বদেশভূমি ফ্রন্ট গঠন করা হয়েছিল। এই স্বদেশভূমি ফ্রন্টের কাজ ছিল বুলগেরিয়াকে স্বাধীন করা, বুলগেরিয়ার হয়ে যুদ্ধ করা। এই স্বদেশভূমি ফ্রন্ট ক্ষমতা দখল করার পর অকমিউনিস্টদের নিধন শুরু করলো। যারা কমিউনিস্ট নয় তাদের ওপর শুরু হলো চরম অত্যাচার। জাতীয়তাবাদী নেতা নিকোলো পেটকভ ও তার নেতৃত্বে পেজেন্ট ইউনিয়ন, অর্থাৎ কৃষকদের যে সংগঠন, তারা কমিউনিস্টদের বিরোধিতা শুরু করলো। তারা বলল না, কমিউনিস্টরা এভাবে সমগ্র রোমানিয়াকে দখল করে নেবে, বুলগেরিয়াকে দখল করে নেবে, এটা আমরা মানব না। সেই জন্য কী হলো, নিকোলো পেটকভ এবং তার নেতৃত্বে পেজেন্ট ইউনিয়ন তারা কমিউনিস্টদের বিরুদ্ধে প্রবল বিরোধিতা শুরু করলো। ফলে এই পেটকভের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অর্থাৎ দেশ বিরোধিতার অভিযোগ আনা হলো এবং দেশ বিরোধিতার অভিযোগ এনে 1947 খ্রিস্টাব্দে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। পেটকভকে হত্যা করার পর বুলগেরিয়াতে আর কোনো কমিউনিস্ট বিরোধীদের থাকতে দেওয়া হলো না। একটা তাবেদার সরকার গঠন করা হলো, অর্থাৎ রাশিয়ার অনুগত একটা সরকার গঠন করা হলো। এই জর্জ ডিমিট্রভের নেতৃত্বে এই যে সরকারটা গঠিত হলো, এই সরকারের নেতৃত্বে রুশ সেনাবাহিনী রাজা দ্বিতীয় সাইমনকে পদচ্যুত করলেন। অর্থাৎ জর্জ ডিমিট্রভ তিনি ছিলেন বুলগেরিয়ার একজন নেতা, কমিউনিস্ট নেতা। তাকে সাহায্য করলো রুশ সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর সাহায্যে সেখানকার যিনি শাসক ছিলেন দ্বিতীয় সাইমন রাজা, তাকে পদচ্যুত করে বুলগেরিয়াতে রাশিয়ার
প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা হলো, বুলগেরিয়াকেও দখল করে নেওয়া হলো। তাহলে আমরা দেখলাম যে তৃতীয় যে দেশ তাকেও দখল করে নেওয়া হলো। এর পরবর্তী দেশ হাঙ্গেরি। হাঙ্গেরিতে 1944 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে হাঙ্গেরিতে কমিউনিস্ট এবং অকমিউনিস্ট উভয়ে মিলে একটি সরকার গঠন করে। তাহলে হাঙ্গেরিতে কি হলো, কমিউনিস্ট এবং অকমিউনিস্ট উভয় মিলেই একটি সরকার গঠন করলো। এটা কবে হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার বা জাতীয় সরকার গঠন করা হলো। এই যে 1945 খ্রিস্টাব্দে আবার সেখানে একটি ভোট বা নির্বাচন হয়। সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি পেল 17% আসন, আর অকমিউনিস্টরা সেখানে 60% আসন দখল করলো। এই 60% আসন দখল করেছিল ক্ষুদ্র ভূস্বামীদের দল। তাহলে দেখা গেল যে হাঙ্গেরিতে কমিউনিস্টদের প্রভাব কিন্তু অত্যন্ত কম। 17% আসন পেয়েছে কমিউনিস্টরা, আর 60% আসন পেয়েছে ক্ষুদ্র ভূস্বামীদের দল। কিন্তু তা সত্ত্বেও কমিউনিস্টদের, রাশিয়ার চাপে কমিউনিস্টদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো। কীরকম না, ক্ষুদ্র ভূস্বামীদের দল থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন, কিন্তু রাকোসি হলেন সহকারী প্রধানমন্ত্রী। কমিউনিস্ট নেতা রাকোসি তিনি হলেন সহকারী প্রধানমন্ত্রী, আর ইমরে নেগি তিনিও ছিলেন কমিউনিস্ট নেতা। এই ইমরে নেগি তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হলো, যিনি দেশের আইন শৃঙ্খলা দেখবেন। তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই দুজন হলো 60% আসন পেয়েছিল যে ক্ষুদ্র ভূস্বামীদের দল তাদের থেকে। কিন্তু সহকারী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো কমিউনিস্টদের। 1946 খ্রিস্টাব্দের শেষ দিকে এই কমিউনিস্টরা ক্ষুদ্র ভূস্বামী দলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলে। এটা ছিল একটা চক্রান্ত, দেশটাকে রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য এটা করা হয়। ক্ষুদ্র ভূস্বামী দলের নেতাদের রাশিয়ার মদতপুষ্ট সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করিয়ে দিয়ে তাদের বিচার শুরু হয়। এরপর কমিউনিস্টরা 1947 খ্রিস্টাব্দে রাশিয়ার সহযোগিতায় বিশাল সেনাবাহিনী এনে এই যে সরকারটা গঠন করা হয়েছিল ক্ষুদ্র ভূস্বামী দল এবং কমিউনিস্টদের নিয়ে, যে সরকারটা গঠন করা হয়েছিল সেই সরকারটাকে উচ্ছেদ করে দিল। রাশিয়ার থেকে সেনাবাহিনী নিয়ে এসে কমিউনিস্টরা রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে ফেলল এবং অকমিউনিস্টদের ওপর চরম হারে অত্যাচার শুরু করল। এবং 1949 খ্রিস্টাব্দে 20 আগস্ট হাঙ্গেরিতেও রাশিয়ার মতোই একটি একনায়কতান্ত্রিক সরকার গঠন করা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 3টে দেশের কথা আমরা বললাম, 4টে দেশ, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এবং হাঙ্গেরি। 4টে দেশকেই যে রাশিয়া দখল করেছিল, কোথাও কিন্তু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়নি। সেনাবাহিনীর মাধ্যমে রাশিয়া থেকে সেনাবাহিনী পাঠিয়ে সেই সব দেশের গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে রাশিয়ার মদতপুষ্ট সরকার গঠন করা হয়েছিল এবং দেশগুলো পুরোপুরি রাশিয়ার অনুগত হয়ে পড়েছিল। এই হলো রাশিয়ার পূর্ব ইউরোপে সম্প্রসারণের প্রথম পর্যায়। এরপরের পর্যায়ে আমরা বাকি যে দেশগুলো আছে, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, এই দেশের কথা পরের দিন পড়ব। এটা তোরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বি, কারণ আগেই বলেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা।